হাওয়া কেমন জানতে আমরা প্রতিদিন যেমন হাজির হই, আজকেও হাজির হয়েছি মানুষের কাছে। মানুষের মনের কথা মানুষ নিজের মুখে বলবে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আছি করুণাময়ীতে। আমাদের কাছে অনেকেই আছেন, তারা এসছেন এখানে, কেউ বাস ধরতে এসছেন, কেউ সকালে হাঁটতে বেরিয়েছেন। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব, দিদি সকালবেলা সকাল সকাল একটু ঠান্ডাও লাগছিল তাই তো? তো ঠান্ডা পড়েছে তো? শীতের হাওয়া ভালোই লাগছে তো নাকি? ভালোই লাগছে, ভালোই লাগছে। তারপর এমনি হাওয়া কেমন? একটু গরম হয়ে গেল ফট করে। সকালবেলা হাওয়া ছিল, এখন গরম। না, হাওয়া তো আমাদের পশ্চিমবঙ্গের সবসময়ই গরম, এ আর ঠান্ডা হয় না। আজ ধর্ষণ তো, কাল এখানে আগুন লাগছে, প্রচুর রাস্তা খারাপ, খাদে পড়ছে লোক, হাওয়া তো গরম থাকবেই। গরম থাকছে কেন? গরম কেন? রাজনীতিটা ঠিক নেই তো এখানে। রাজনীতি মানে সব ধান্দাবাজ। এখানে রাজনীতি কোথায়? এখানে তো রাজনীতি নেই। মানে সবাই ধান্দাবাজ, ধান্দাবাজের রাজনীতি। তাই নিজের আখেরে গুছাতে আসে, দেশের জন্য কোনো লোক কাজ করার জন্য আসে না। ভাবে একবার যদি এমএলএ এমপি হই তবে বেশ মোটা টাকা মাইনে পাবো, ব্যাংক ব্যালেন্স হবে, ফ্যামিলি বাঁচবে, বেশ ভালোই কাটবে দিনগুলো। সাধারণ মানুষের কোনো নেই, নিরাপত্তা নেই। আজ এখানে ধর্ষণ, কাল ওখানে ধর্ষণ, টিভি খুললে পরশু ওখানে মারপিট। এই রাজনীতি মারপিট, বিরোধী দলের ধরে মারা, এরকম মানে আর কোনোদিনও আমরা দেখিনি। শুনেছিলাম যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হয়েছে, এখন হচ্ছে আবার নতুন করে। এখন আবার নতুন করে আমার মনে হয় তার থেকেও বেশি হচ্ছে। কি কথা গো, কি কথা বলছে? এখন বেশি হচ্ছে কোনটা? রাজনীতি মারপিট, সিদ্ধার্থ শঙ্কর করছে। একবারে ঠিকই তো বলেছেন দিদি। ব্যাপারটা হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা সার্বিকভাবে একটা অবনতির জায়গায় আছে। নইলে রাজ্যের পুরমন্ত্রী থেকে মেয়র, রাজ্যের বিধায়ক, তারা বলছে কেন যে এনাফ ইজ এনাফ। ল অ্যান্ড অর্ডার, পুলিশ প্রশাসন কোথাও যেন দলদাসের হয়ে কাজ করছে, কোথাও যেন একটা অঙ্গুলি হেলনে কাজ করছে। এটা তো কাঙ্ক্ষিত নয় পশ্চিমবাংলায়। সাধারণ মানুষের, জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, যাদের বেতনভোগ পুলিশ, তারা তো রাজ্যের সাধারণ মানুষের ব্যাপারটা দেখবে, তাদের সুরক্ষা, তাদের সেফটি, সেই ব্যাপারগুলো দেখবে। তারা দেখতে পারছে না, তারা শাসক দলের অনুগত হয়ে কাজ করছে। সেক্ষেত্রে তো একটা সার্বিক অবনতির দায় রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী সবার উপর বর্তায়। এই যে বলছি, সবাই বলছে সরকারকে দোষ দিচ্ছে, প্রশাসনকে দোষ দিচ্ছে, তাই কি? আমি দোষ ধরবো কোথা থেকে? পশ্চিমবঙ্গে পুরোটাই দুর্নীতি। তো দুর্নীতি, গরম যেটা বললেন না, পরিবেশ, পশ্চিমবঙ্গের পরিবেশ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে এখন একটা অরাজকতা চলছে। আজকে মানে খবর দেখো ধর্ষণ, খবর দেখো মার্ডার। পশ্চিমবঙ্গে পরিবেশ গরম, মানে এখন আপনার 50 ডিগ্রি, কেউ কাউকে হাওয়া ভালো নেই, একদম হাওয়া ভালো নেই। আমরা যে বাঁচবো, আমরা নিঃশ্বাস নেবো, নিঃশ্বাস নেবার জায়গা নেই। গাছ কেটে দিচ্ছে নাকি? না, গাছ কাটে না, পরিবেশটা এত মানে হয়ে গেছে যে আমরা সন্ধেবেলা বেরোতেই ভয় লাগছে। 5 বছরে, 7 বছরে, 6 বছরের বাচ্চা ধর্ষিতা হয়ে যাচ্ছে। এই যে আরজি করের পরে 18টা মেয়ে ধর্ষিতা হলো, কিন্তু তা নিয়ে প্রশাসনের হেলদোল নেই, পুলিশের হেলদোল নেই। পরিবেশটা যেন পশ্চিমবঙ্গে সেই সত্যজিৎ রায়ের কথা, লেখাপড়া করে যে অনাহারে মরে, যে পশ্চিমবঙ্গ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। লেখাপড়া করে কোনো লাভ নেই নাকি এখানে? তাই তো দেখছি পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা। মহিলা কমিশনের, আমি তো বলবো মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন আছেন লীনা গঙ্গোপাধ্যায় বা ভাইস চেয়ারম্যান এই মৌসম নূর, এদেরকে পুরোপুরি রেজিগনেশনস দেওয়া উচিত। বিকজ আজ 21 বছর হয়ে গেল 93 থেকে যে মহিলা কমিশন চালু হয়েছিল, সেই থেকে নিয়ে আজ অব্দি তাদের কাজটা কি? না শিশু উন্নয়ন করতে পারছে, না তারা মহিলাদের সুরক্ষা দিতে পারছে, অথচ আমাদের ট্যাক্সের টাকায় তারা স্যালারি পেয়ে যাচ্ছে। তো আমার পশ্চিমবঙ্গ সরকারের উচিত আর কি এই ধর্ষণের বিরুদ্ধে নানান রকমভাবে আইন প্রণয়ন করা উচিত। শিক্ষামূলক, মানে ছেলে মেয়েদের মধ্যে যৌন শিক্ষা থেকে শুরু করে নিয়ে তারা কি করে তাদের আত্মরক্ষা, প্রশিক্ষণমূলক শিক্ষা দেওয়া, এইগুলো প্রয়োজন হয়ে উঠেছে। না হলে পরে এইভাবে একটা সমাজের আর একটা ঘটনা বিশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্দোলন করছে, আন্দোলন যে করছে না, সবাই করছে, কিন্তু সবাই কিন্তু নিজেকে সেভ করে। এই যে ধরুন ছাত্রদের, ডাক্তাররা, আমি তাদের দোষ দিচ্ছি না, তারা কিন্তু একবারও বলছে না পুলিশ মন্ত্রীর অপসারণ চাই, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চাই। আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পুলিশ মন্ত্রীর অপসারণ চাই, স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চাই। আমরা কথা বলে আপনার সঙ্গে আমরা দেখে নিয়ে করুণাময়ী বাস স্ট্যান্ডে এসেছি, বাসের অবস্থা এখানে বাসগুলো আছে, যে বাসের এখানে বাস দেখবো, এসবিএসটিসি বাস দাঁড়িয়ে আছে এখানে,
দাদা আপনারা বাস ধরতে এসছেন? কোথায় কোন বাস ধরবেন? এই SBSTC বাস? বর্ধমান এসবিএস বাস কেমন এখানে? বাস পাওয়া যায় ঠিকঠাক? ঠিকঠাক কিছু পাওয়া যায়, আগের অভিজ্ঞতা ভালো, যদিও আজকে একটু সমস্যা। একটু সমস্যা। বাসগুলো কেমন? খারাপ বলা যায় না, যথারীতি ভালো। বাস ভালো। বাসে কখন কোথায় যাবেন? আমি যাবো দুর্গাপুর। কতক্ষণে পৌঁছাবেন? এই 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা লাগে দুর্গাপুর এখান থেকে? হ্যাঁ 4 ঘন্টা লেগে যায়। কেন, বাস আসতে যায় নাকি? না মাঝে হয়তো জ্যাম থাকে। রাস্তা জ্যাম? হ্যাঁ এরকমও হয়। রাস্তা খারাপ? খারাপ সেরকম নেই। জ্যাম? হ্যাঁ জ্যাম থাকে অনেক সময়, এরকম হয়। দুর্গাপুর আমি যে বাসটায় যাব সেটা টাইম আছে 12:45-এ পৌঁছানো, 9টায় এখানে ছাড়বে SBSTC। এবারে দেখা যাক কখন পৌঁছাই। দেখা যাক। আপনারা কি বাস ধরতে এসছেন তো? কোথায় যাবেন? বর্ধমান। বর্ধমান SBSTC? হ্যাঁ বাস কেমন? ভালো। ভালো ভালো দাদা? হ্যাঁ। বাবু পরিষেবা? পরিষেবাও পরিষেবা ভালো বলছে। আমরা যারা SBSTC-তে কাজ করে, SBSTC-তে কাজ করে সেই বাসের লোকদের সঙ্গে কথা বলতে যাব। যারা SBSTC আছে এখানে, SBSTC কোথায় আছে এখানে? কাউন্টার এখানে? এখানে কাউন্টারের লোকও নেই তো। কাউন্টারের লোকও নেই। যাই হোক, কাউন্টারের লোক তেমন নেই। আপনারা কি SBSTC-তে কাজ করেন? আপনি কাজ করেন SBSTC? SBSTC কোথায় যে লোক আছে কেউ জানে না। এই বাস SBSTC বাস, এটা এইরকম হাল কেন? আপনারাই দেখুন এরকম হাল কেন। এইরকম কোনো মেনটেন্যান্স নেই, কোনো রাজ্য পরিবহন সংস্থা বলে যে কিছু আছে সেটাই এখন আমাদের সন্দেহ হয়। আপনি জানেন মিনিমাম বাস ভাড়া কত? আজ থেকে 10 বছর আগেও দেখতাম প্রত্যেকটা বাসে ফেয়ার চার্ট লাগানো থাকতো, মিনি বাসে ফেয়ার চার্ট লাগানো থাকতো। এখন কোনো বাসে ফেয়ার চার্ট লাগানো হয়? আপনি জানেন সরকারি বাসে উঠলে 9 টাকা আর বেসরকারি বাসে উঠলে মিনিমাম 10 টাকা। ভাড়াটা কি সেটাই তো জানি না। আগে প্রত্যেকটা মিনি বাসে ফেয়ার চার্ট লাগানো থাকতো ডিস্টেন্স ওয়াইজ, এখন তো কিছুই দেখি না, আমরা কিচ্ছু জানি না ভাড়াটা কত কোথায়। এই সাউথ বেঙ্গলের বাসের, এই লং ডিস্টেন্স বাসের এই অবস্থা। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। আমি একবার একটা বাসে যাচ্ছিলাম, বুঝলেন, বাসটা খারাপ হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না, টুল কিট পর্যন্ত নেই। একটা বাইকে টুল কিট থাকে, একটা গাড়িতে টুল কিট থাকে, তাদের একটা টুল কিট নেই। একটা পাথর, একটা ইট থেকে জোগাড় করে এনে ঠক 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 করে ঠুকছে। টুল কিট গুলো কোথায় চলে গেল? না, কেউ কেউ বলছিল SBSTC বাসে কি তেল কেনার পয়সা নেই? হতেই পারে, কারণ এখান থেকে যে টাকাটা আসছে সেটা অন্য খাতে হয়তো চলে যাচ্ছে। টুল কিট পর্যন্ত একটা বড় বাসে থাকে না। আমি নিজের অভিজ্ঞতা এত দিন হলো মানে যেখানে অন্য স্টেটগুলোতে সরকারি বাসের পরিষেবা মানে বিশাল ব্যাপার। এখানে সরকারি বাস, এখানে বড় বড় সব বাস আছে অন্য কোম্পানি পাবে। সরকার কি নিজেদের SBSTC NBSTC দেখছে না? এগুলো তারাই জানে। আস্তে আস্তে পুরো ব্যাপারটাই তো এইরকমই করে দিচ্ছে। যেমন ধরুন স্কুলের ব্যাপারটা। বাসটা দেখে আসি কেমন চলে। এটা SBSTC বাস তো? হ্যাঁ, ইস দেখলে কেমন লাগে যে একটা রং ওটা চিট করে মার্কা একটা বাস। হ্যাঁ, বাসের ভেতরে নোংরা, বাইরে নোংরা। বাসে এটা যে কোথাকার বাস আপনি বুঝবেন কি করে? কোথাকার বাস এটা? কোথায় যায় বাসটা? এটা আসানসোল? এটা আসানসোলের বাস? তাহলে বাস পরিষেবা যেখানে অন্য হয়তো দেখবেন আপনি হেডলাইটও জ্বলছে না, এই বাসে কোনো মেনটেন্যান্স নেই, কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। বাসের এই অবস্থা, বাসের হবে না কেন? কোন ডিপার্টমেন্টের তো জিজ্ঞেস করছেন, কোন ডিপার্টমেন্টের তো টাকা নেই। সব টাকা নিয়ে তো সব কেস নড়ছে সুপ্রিম কোর্টে নিজেকে বাঁচানোর জন্য, সবকিছু বাঁচানোর জন্য। সব তো কেস নড়তেই কপিল সিবালকে দিচ্ছে। দুয়ারে লক্ষ্মী না, লক্ষ্মীর ভান্ডার তো পেয়েছে কপিল সিবাল, লক্ষ্মীর ভান্ডার জনগণ পায়নি। ওই 1000 টাকা দিয়ে কি হয়? মানুষের সংসারে ছেলে মেয়ের চাকরি নেই, ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই, তারা এডুকেটেড হয়ে বসে আছে রাস্তায়, অথচ মায়েদের 1000 করে টাকা দিচ্ছে।
1,000 টাকা ঠিক আছে তো? না না 1,000 টাকাটা তো দিচ্ছে, কারণ কোনো একটা পরিবারকে 1,000 টাকা বাবা ছেলেকে দিচ্ছে, অথচ তার পরিবারে আলুর কিলো করে দিল 40 টাকা। তাহলে যেই টাকাটা দিচ্ছে, মুশকিল হচ্ছে আমরা যারা সরকারি সুযোগ সুবিধা পাই না, আমাদের ওই 20 টাকার আলুটা 40 টাকা দিয়ে কিনতে হচ্ছে। পাচ্ছে হয়তো মানে ওনারা হয়তো 1 কোটি মানুষকে দিচ্ছে 500 টাকা, কি তাও হয়তো 50,000কে দিচ্ছে, 50 লাখকে দিচ্ছে, বাকি সবাইকে কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। তো এতে আরো সরকারকে, সমাজকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। ছেলে মেয়ের একটা পরিবারে দেখা যাচ্ছে, আমরা সবাই অনেকে ভাবি সচেতন শিক্ষিত মানুষরা যে আমি পলিটিক্যাল, আমি পলিটিক্সটা বুঝি না, কিন্তু একটা প্রেগনেন্সি পিরিয়ড একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে কিন্তু সে পলিটিক্সের শিকার। মা বাবাদের মধ্যে সচেতনতা দরকার আছে, না হলে পরে দেখা যাচ্ছে তার পরিবারের বাবার ইনকাম, মা বাবার ইনকাম যদি 50,000 টাকা হওয়া উচিত, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারে তার মা বাবার ইনকাম 20,000 টাকা। তাহলে সেই বাচ্চাটাও কিন্তু ভবিষ্যতে পড়াশোনা, জীবন ধারণের ক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধাও হয়ে যাচ্ছে। এর জন্য এগুলো আমাদেরকে বোঝা উচিত যে আমরা এগুলো নেব না। এই সমস্ত ছোট ছোট পয়সা নেওয়া মানে কি আরো সবাইকে ক্ষতি করে দেওয়া। তো সরকারকে এগুলো বন্ধ করে দিয়ে নানান রকম শিক্ষামূলক কাজকর্ম না, করা সরকার তো আমি যা ভান্ডারে তো লক্ষ্মীদের ভান্ডার দিচ্ছে, আবার লক্ষ্মীদের ধর্ষণও করছে। এটা কি ঠিক? ভয়ঙ্কর সব কথাবার্তা বলছে, লক্ষ্মীদের ঠিক ভান্ডার। কথা বলেছে একবারে। এখানকার এই লক্ষ্মীর ভান্ডার 1,000-1,200 টাকা দিয়ে রাজ্যের টোটাল ব্যবস্থাকে মানে এরা কিনে নেওয়ার চেষ্টা করছে। 1,000-1,200 টাকা দিচ্ছি মানে তুমি আমার, রাত্রে ডাকবো পিঠে করতে যেতে হবে। রাত্রে যখন শাসক দলের 50 সদস্য থেকে শুরু করে যারা প্রতিনিধি আছে, যখন ডাকবো যেতে হবে, এই প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু এটা করছে। এটা এই যে মানে কোথায় যাবেন আপনি? বর্ধমান। কত করে টিকিটের দাম এখানে? 90 টাকা। 90 টাকা বর্ধমান। ঠিকঠাক দাম তো? হ্যাঁ ঠিকঠাকই নিয়েছে। যাতায়াত ঠিকঠাক? যাতায়াত ঠিকঠাক নেই, মাঝ রাস্তায় মাঝে মধ্যে ব্রেকডাউন হয়। আমি 2-3 ভুগেছি। আর একটা জিনিস যদি বলছেন বলতেই পারি যে এখানে মানে ইউপিআই সিস্টেমটা চালু করা দরকার। আচ্ছা। কারণ মাঝে মধ্যেই দেখি 200 টাকা দেওয়ার পরে 10 টাকা দিল, তারপর 100 টাকা নিয়ে ভুলে গেলাম। আমি ভুলে গেছি, কিন্তু পরে এসে আর সেটা ফেরত পাইনি। মানে এত বড় দেশ, রাজ্য, সেখানে এতদিন ধরে চলছে সরকার, সে পরিবহন সিস্টেম এখন তৈরি হবে না ঠিকঠাক? না সেটা সে ব্যাপারে আমার অত মতামত নেই। জনগণ মতামত নেই। কিন্তু আমার যেটা হচ্ছে ইউপিআই সিস্টেম চালু করা দরকার। আর বাসগুলো মোটামুটি একদম লড়ঝড়ে হয়ে গেছে এখন, কিন্তু বাসগুলো খুব একটা ভালো অবস্থায় নেই। টাইমে যে আসতেও পারে না। দেখুন 1:30টার গাড়ি এখন টিকিট পেলাম আমি। 1,000 গাড়ি এখন টিকিট পেলে? টিকিট পেলাম, এখন বাস এখনো দেয়নি, জানি না কখন আসবে। ভয়ঙ্কর ব্যাপার। যেখানে বেসরকারি বাস রমরমিয়ে চলছে। সেটা তো আছে, তো চলছে, ঠিক আছে। তো একের পর এক মানুষের সঙ্গে কথা বলছি আমরা। আপনি কোথা থেকে এসেছেন? আমি সল্টলেকেরই নাগরিক, 25 বছরের নাগরিক। কেমন আছে আপনার শহর? না শুনুন, আপনার শরীর পরিবহন ব্যবস্থাটা তো উঠে যাওয়ার মুখে, এটা সমস্ত বললেন, কিন্তু সব থেকে বড় কথা বিধাননগরের স্বপ্নের নগরে আমরা নিজ ভূমে পরবাসী হয়ে যাচ্ছি। এখানে বহিরাগত এসে ঝুপড়ি তৈরি করছে, রোহিঙ্গারা ঝুপড়ি তৈরি করেছে, বাংলাদেশি মুসলিমরা দৌড়কে করেছে, এবং সেখানে এখানকার পৃষ্ঠপোষকতায় তারা সমস্ত আইডেন্টিটিগুলো পেয়ে গিয়ে আমরা খুব নিরাপত্তাহীনতার মধ্যে সল্টলেকে বসবাস করছি। বিধাননগরের স্বপ্নের নগরীতে কতদিন বসবাস করতে পারবো আমাদের খুব সন্দেহ। আপনি একটু যদি ঘোরেন, বিভিন্ন যেখানে ঝুপড়ি তৈরি হচ্ছে, এবং সেখানে আননন সিটিজেনরা, স্ক্রুপলাস পার্সনরা এখানে এসে করছে, আমাদের নিরাপত্তা খুব বিঘ্নিত। এবং পুরসভা আছে আপনাদের, তারা কিছু করে না? পুরসভা সমস্ত পৃষ্ঠপোষকতা করছে, অ্যাপিজমেন্ট চলছে, ভয়াবহ অ্যাপিজমেন্ট চলছে ইন দ্য নেম অফ ধর্ম নিরপেক্ষতা। এবং এরপরে এখানকার বেশিরভাগ লোকেরা কিন্তু পূর্ব বাংলার থেকে এসেছিল, পূর্ব বাংলার থেকে উৎখাত হয়েছিল তাদের পূর্বপুরুষরা। আজকে এরপরে কোথায় যাবে তার কোনো ঠিক নেই। আমরা কিন্তু সেই জায়গাটায় এসে পৌঁছেছি। তো এখানে আপনারা তো ভোট দেন, কাউন্সিলর তৈরি হয়, মিনিস্টার আছে, এখানে সব বড় বড় লোক থাকে এখানে। আপনি তো বুঝতে পারছেন বাংলাদেশে কি ভয়াবহ, বাংলাদেশের কি ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতির আলোকেও আমরা উপলব্ধি করতে পারছি না যে এর পরবর্তীকালে আমাদের পরে কি নেমে আসবে। আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা মনে করছি যে শ্মশানের শান্তির মধ্যে রয়েছি আমরা। প্রত্যেকটা বুথে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইনফিল্টার করে। ইনফিল্টারেশন তো সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, তাদেরকে নিয়ে এসে আবার প্রত্যেক বুথে 200 জন করে
এম ভোটার, বুঝতেই পারছেন। তাতে যাতে মানে ব্যালেন্সটা ওরা আস্তে আস্তে ওদের 200টা ভোটার পরবর্তীকালে নেক্সট ইলেকশনে দেখা যাচ্ছে ওটা 500 হয়ে যাচ্ছে, তো লিডটা ওদের হয়ে যাবে, ওদের তো সব একদিকে ভোটটা যায়। জনবিন্যাস পাল্টে যাচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে তো, এটা আজকে থেকে না, এটা সিপিএম শুরু করেছিল এবং টিএমসি তার কন্টিনিউশন টেনে আসছে। ইমিডিয়েট আমাদের যদি বর্ডার প্রতিরোধ না করা হয় আর ইনফিল্ট্রেশন না বন্ধ করা হয়, হিন্দুদের মানে আমাদের পশ্চিমবঙ্গে আমরা আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতেই পারছি না, কারণ আমরা অলরেডি ভোটার কার্ড পাচ্ছি তো ভোট দিতে যেতে পারছি না। আর বাংলাদেশে বসে বসে যারা এম ভোটার তারা পেয়ে যাচ্ছে, তারা ইন্ডিয়া থেকে পাসপোর্ট করে বিদেশেও চলে যাচ্ছে, ইন্ডিয়ান পাসপোর্টের ভ্যালু বাড়ছে বলে। ভোটটা তো ছেলে খেলা হয়ে যাবে তাহলে। আমি একটা কথা বলি শুনুন, কাউন্সিলরের যে ভোটগুলো বিধাননগরে হয় ওগুলো ভোট হয় না, পরিষ্কার কথা। আমি নিজে দুবার মার খেয়েছি। হ্যাঁ, এটা ঘটনা যে এখানে কাউন্সিলরের ভোটটা টোটালটাই জালি, টোটালটাই লুট হয়। ওয়ান ইলেকশন যেরকম ভাবে অন্ধ্রপ্রদেশে লাগু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গেই লাগু হওয়া উচিত। এটা না হলে পরে আগামী দিনে ভোট ব্যাপারটা মিথ্যামিথ্যি হয়ে যাচ্ছে। আর ভোটটা এজেন্ট বলবো আমি কয়েকটা ভোট নিয়ে কি বলছেন? ওনারা যেটা বলছেন সেটাই আমি সেটাতেই সহমত, নিজে কিছু বক্তব্য নেই। আমি তো দুবার আমি আপনাকে দেখুন, ভোটের বুথেও বসেছি আমরা বসি বুথে, কিন্তু সেখানে আমাদের পিস্তল ভোজালি নিয়ে আমাদের বুথ থেকে তুলে দেওয়া হয়। আমি লাথি মেরে তাড়িয়ে দিয়েছি, মানে আমাকে ভোজালি এক জায়গায় মাথার উপর পিস্তল ধরে পেটে ভোজালি ধরেছে। আমি লাথি মেরে যখন দেখলাম যে ভয়ঙ্কর ব্যাপার, হয়তো গুলি চালিয়েও দিতে পারে, কোনদের তো বিশ্বাস। আপনাদের এখানে বিধাননগরের 33 নম্বর ওয়ার্ডে, আপনাকে আমি তাও বলে দিচ্ছি, 33 নম্বর ওয়ার্ডে বুথ নাম্বার বললে আমি তাও বলে দিচ্ছি, সেই জায়গায় এরকম হয়েছে। আর পশ্চিম দুঃসাহস ঘুরে বেড়াচ্ছেন কি করে রাস্তায় এখন? আর বলছেন কি করে? আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমি জানি আমার মতন অনেক মেয়ে ভয়ে এখন ঘরে গুটিয়ে যাচ্ছে। আর ওই তো বাঙালিটা ভীষণ ভীত। আমি নিজে দেখছি, আমি যে কমপ্লেক্সে থাকি ওখানে বিহারি ইউপি থেকে যে সমস্ত হিন্দুরা আছে তারা চাইছে, বলছে আমাদেরকে বিজেপিকে না আনলে হবে না, কিন্তু বাঙালি মহিলাদেরকে আমি দেখছি তারা ভাবছে কি আমরা ওপেন হবো না, টিএমসি যদি কিছু করে, এই ভয় পেয়ে থাকছে। আর সিপিএম এর কাজ হচ্ছে না এই ব্যবধানটা করিয়ে দেওয়া, মানে এইভাবে ভোটটা হয়ে যাচ্ছে। আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, আপনি এটা যদি টেলিকাস্ট করতে পারেন, GE7 বলে একটা প্লট আছে সল্টলেকে, সেই প্লটটা পুরো দখল করে একটা মসজিদ হয়ে গেছে। আমরা এই খবরে আমরা যাব। আমরা মসজিদটাকে বেআইনি ভাবে ভোটের নামে এখানে লুট হয়, পৌরসভা কেন বিধানসভা কেন ভোটের নামে লুট হয়। আর বহিরাগতরা এখানে বিধাননগরে দাপাদাপি করে, লাল চুল কানে দুল, যুবা তৃণমূল। না এখানে তাহলে হাওয়া খুব গরম। আমি দুবার প্রার্থী ছিলাম, একবার 29 নম্বর ওয়ার্ডে জিততে পারেননি? না, তখন তো সুভাষ চক্রবর্তী ছিল 29 নম্বরে, যখন 2004-এ দাঁড়ায় তখন ভোটে, তখন দুই কোমরের দুটো পিস্তল, কোমরের দুদিকে দুটো পিস্তল। অতীত ছাড়ুন, এখন কি আছে? বর্তমানে আমি 15-তে যখন ইলেকশনে দাঁড়াই তখন আমি 30 নম্বর ওয়ার্ডে সাউথ দমদমে, তখন 1 ঘন্টা ভোট হয়েছে, 1 ঘন্টা ভোটে যত ভোট পড়েছে আমি তুলে নিয়েছিলাম, সবাই আমাকে ভোট দিয়েছিল। 1 ঘন্টা পর ওছি সৌরভ দাস, সুপ্রিয় দাস ছিল। মানে ভোটে রুট হয়েছে। তো যেটা হচ্ছে আমরা আরো, দিদি কোথায় যাচ্ছেন? বাস ধরবেন তো নাকি? দুর্গাপুর যাবেন? দুর্গাপুর কি বাসেই যান নাকি? বাস পরিষেবা কেমন? খারাপ না, এখনো পর্যন্ত খারাপ পাইনি। এখনো খারাপ পানি ঠিকঠাক আছে? হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি, এখানে অনেকেই বলছেন ভালো আছে, অনেকেই বলছে খারাপ আছে, তো আপনার ঠিকঠাক আছে? হ্যাঁ, আমি এখনো পর্যন্ত খারাপ পাইনি। অনেকেই এখানে মিশ্র একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কেউ বলছে ভালো আছে, কেউ আছে খারাপ বলছে। কিন্তু আমরা যেটা সাধারণ মানে যারা এখানকার লোকাল, যারা একবার স্থানীয়, তারা অনেকেই এখানে এসেছেন, সকালে ঘুরতে এসেছিলেন, তারা বলছেন যে এখানকার রাস্তাঘাট কেমন, বিধাননগরের রাস্তাঘাট কেমন, এখানে কি অ্যাক্সিডেন্ট এত হচ্ছে কেন? রাস্তাঘাট মুখ্যমন্ত্রী নাম দিয়েছিলেন যে রাস্তাশ্রী, হ্যাঁ পথশ্রী। এই হতশ্রী অবস্থা বিধাননগরের রাস্তাঘাট, প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে। এই কিছুদিন 2-3 দিন আগে সল্টলেকের 2 নম্বর গেটের কাছে একটা 8 বছরের বাচ্চা ক্লাস 4-এ পড়ে, তার মা স্কুটিতে নিয়ে যাচ্ছে, সেখানে দুর্ঘটনা, বাস রেষারেষি, পুলিশ প্রশাসন আর ট্রাফিক সিভিক বসে মোবাইলে গেম খেলছে আর পয়সা তুলছে। সুতরাং যেখানে তোলা তুলছে, যেখানে মোবাইলে গেম খেলছে, আর যেখানে রাস্তাঘাট খানাখন্দে ভরা, সেখানে এই দুর্ঘটনা নিত্য প্রতিদিন। রাস্তাঘাট করা যাবে না। মেয়রকে যখন জিজ্ঞেস করা হলো, মেয়রকে যখন চিঠি দেওয়া হলো, বলে ফান্ডে পয়সা নেই। পয়সা সব আমি বলবো পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায় সমাজের তরফ থেকে আমি বলবো লীনা গঙ্গোপাধ্যায় যিনি ভাইস চেয়ারম্যান আছেন, এখন ভাইস চেয়ারপারসন, ওনাকে আর মৌসম নূর যে ভাই আপনি বললেন যে ওনারা কোনো কাজ করছে না। যেটা কথা হচ্ছে প্রচন্ড ক্ষোভ এখানে বিধাননগরে যাদের সঙ্গে কথা বললাম,
তারা বলছেন যে এখানকার রাস্তাঘাট খারাপ, এখানকার যারা পুরসভা আছে পুরসভা তাদের কাজ করে না, যে বাস পরিবহন আছে এসবিএসটিসি যে বাস পরিবহন সেখানে দেখলাম তারা বলছেন যে সেখানেও গন্ডগোল, কখন বাসে চাপার পর এই তো এখানেও ধরো কি বিশাল বাস স্ট্যান্ডে বড় গর্ত, বাস স্ট্যান্ডেও বড় গর্ত, এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় যে বাস স্ট্যান্ডেও বড় গর্ত, মানুষের ভিড়, মানুষ এইসব ভিড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনার কথা বলছে, এই জায়গায় দাঁড়িয়ে হাওয়া যে আমরা বুঝলাম শীত পড়েছে, সকালে ঠান্ডা লাগলো, ব্যাপারটা বিশাল গরম। আজকের মতো হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল ঠিক 8:30টার সময় আবার অন্য কোথাও অন্য কোনো মানুষের সঙ্গে অন্য জনের কাছে জানবো ওখানকার হাওয়া কেমন। আজ এই পর্যন্ত।